বিকেলের টিফিনে চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র 1 কাপ সুজি দিয়ে মুচমুচে কুরকুরে খাস্তা এরকম সুজির পকোড়া যদি এভাবে একবার বানিয়ে খান তাহলে দেখবেন বাইরে থেকে চপ সিঙ্গারা কিনে আর খেতে ইচ্ছে করছে না, সামান্য একটু সস দিয়ে খাওয়া হয়ে যাবে। আর তার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো সুজি। এবারে এখানে আমি কিছুটা সবজি কুচিয়ে নেব। প্রথমে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি একেবারে জিরে জিরে করে কুচিয়ে নিচ্ছি। এবার এখানে নিয়েছি 6 থেকে 7টা মতো রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো আমি এখানে কুচিয়ে নেব। একটু মশলাদার করে এই পকোড়াগুলো বানালে খেতে দারুণ টেস্ট হবে। তবে রসুন এইভাবে কুচিয়ে দেবেন, বেটে না দিয়ে। এখানে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। আদাটাও আমি একদম রসুনের মতো করে ছোট ছোট নুন করে কুচিয়ে নেব। একদম জিরে জিরে করে কুচলে মুখে আর পড়বে না, এদিকে স্বাদটাও চলে আসবে আদার। 1 থেকে 3টে কাঁচা লঙ্কাও আমি এখানে কুচিয়ে নিলাম। এবারে একটা টমেটো, অর্ধেক পরিমাণ টমেটো এখানে কুচিয়ে নেব। 1 কাপ সুজির জন্য টমেটোটা অর্ধেক নেবেন, নইলে বেশি টক হয়ে যেতে পারে টিফিনগুলো। টমেটোটা এখানে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো এখানে আমি একইভাবে কুচিয়ে নিলাম। সুজির পকোড়ার জন্য যা যা প্রয়োজন ছিল সব কিছু এখানে আমি একইভাবে কুচিয়ে নিয়েছি। এবারে এক এক করে এই কেটে রাখা সবজিগুলো সুজির মধ্যে দিয়ে দেব। প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি, আদা কুচি, এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর সব শেষে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি একটু সামান্য গরম মশলাও ব্যবহার করছি, যাতে পকোড়াগুলো স্বাদে এবং গন্ধ দুটোই দারুণ আসে। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো চালের গুঁড়ো। যদি আপনারা মনে করেন চালের গুঁড়ো দিতে পারছেন না, তাহলে এখানে ময়দা কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন চালের গুঁড়োর পরিবর্তে। তবে আমার মনে হয় চালের গুঁড়ো দিলে পকোড়াগুলো সবচেয়ে বেশি খাস্তা মুচমুচে হবে। এবারে সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে এখানে মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই দেখবেন বিকেলের জন্য দারুণ একটা টেস্টি মুচমুচে টিফিন বানিয়ে ফেলতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো টক দই। টক দই দিলে পরে পকোড়ার স্বাদটা খুব ভালো আসে। তবে অবশ্যই এটা অপশনাল, এটা না চাইলেও আপনারা দিতে পারেন। টক দই ছাড়াও পকোড়াগুলো দারুণ হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল। জল দিয়ে এই ব্যাটারটা এখানে তৈরি করে নিতে হবে। তবে একসঙ্গে বেশি জল দেব না, তাহলে একেবারে নরম হয়ে যেতে পারে। সেই জন্যে বারে বারে সামান্য সামান্য জল দিয়ে সুজিটা জলের সাথে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে সুজিটা কিন্তু মাখাটা একটু শুকনো শুকনো হয়েছে, সেই জন্যে আবারও সামান্য পরিমাণ একটু জল দিয়ে একটু নরম করে সুজির ব্যাটারটা এখানে মেখে নেব। ঠিক এরকম একটু নরম করে মাখতে হবে, আবার একেবারে জল জল না। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমি ব্যাটারটা এখানে মেখে নিয়েছি। একেবারে শক্তও না, আবার একেবারে নরম কাদা কাদাও না। ঠিক এইভাবে ব্যাটারটা মেখে নিতে হবে। এবার এখানে আমি দেখাচ্ছি কতটা পরিমাণ জল লেগেছে। 1 কাপ পরিমাণ সুজি নিয়েছিলাম, আর 1 কাপ পরিমাণ জল দিয়ে এটা মাখছিলাম, তার থেকে সামান্য একটু জল বেঁচে রয়েছে। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ব্যাটারটা রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে একটা অন্য কড়াইতে 1 চামচ মতো তেল দিচ্ছি, আর এর মধ্যে সামান্য একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। কিছুটা কারি পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। হিংটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে এই পকোড়াগুলোর থেকে, আর কারি পাতা তো যে কোনো কিছুতে দিলে তার স্বাদটা বেড়ে যায়। কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা রাই সর্ষে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এবারে
সর্ষে আর শুকনো লঙ্কাটা একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণ ভাজা হওয়ার জন্য। ভাজা ফোড়নটা এবার আমি এখান থেকে নামিয়ে নেব। এবারে আগে থেকে যে সুজির ব্যাটারটা রেস্ট রেখে দিয়েছিলাম, তার জন্য দেখুন সুজিটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আগের থেকে ব্যাটারটা একটু ঘন হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ফোড়নগুলো। সুজির ব্যাটারের সাথে ফোড়নটা খুব ভালোভাবে আর একবার এখানে মেখে নেব। এই ভাজা ফোড়নটা এই ব্যাটারের মধ্যে দিয়ে মাখলে খুব সুন্দর একটা গন্ধ হয়, তেমনি স্বাদও বেড়ে যায় পকোড়াগুলো। তাই অবশ্যই এই ভাজা ফোড়নটা পকোড়াগুলো ভাজার সময় ব্যবহার করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এই ব্যাটারটার ঘনত্বটা ঠিক কেমন হয়েছে সেটা বোঝানোর জন্য আমি একটু হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি, তাহলে হয়তো আপনারা আর একটু ভালো বুঝতে পারবেন। এই দেখুন, একেবারে জল জলও না, আবার একেবারে শক্তও না, ঠিক এরকম একটু নরম করে মাখতে হবে। এবারে কড়াইতে কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি, আর গরম তেলের মধ্যে একে একে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। কোনো সেপ দেওয়ার প্রয়োজন নেই, শুধু হাতের মধ্যেখানে নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিলেই হবে। দেখবেন পকোড়াগুলো দেখতে খুব সুন্দর হবে। আপনারা যেরকম সাইজের পকোড়াগুলো খেতে পছন্দ করবেন, একেবারে ছোট কিংবা বড়, সেই অনুযায়ী করবেন। তবে আমার মনে হয় খুব একটা বেশি বড় করলে পকোড়াগুলো খুব একটা বেশি খাস্তে হবে না, ভেতর থেকে নরম থাকতে পারে। তাই মোটামুটি মাঝারি সাইজের পকোড়াগুলো তৈরি করে নেবেন। উল্টে পাল্টে পকোড়াগুলো তেলের মধ্যে ভেজে নেব। খুব তাড়াতাড়ি এই পকোড়াগুলো ভাজা হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা পকোড়ারই কিন্তু এখানে কালার চলে এসছে। এবার আমি একে একে পকোড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর বাকি যে পকোড়াগুলো ব্যাটার রয়ে গেছে সেগুলো আমি একে একে কড়ার মধ্যে আবার ভেজে নিচ্ছি। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিং রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য। বাকি ব্যাটারের পকোড়াগুলো একইভাবে এখানে আমি ভেজে নিয়েছি। ঝটপট চটজলদি একটা বিকেলের হালকা ফুলকা টিফিনের জন্য এই সুজির পকোড়াগুলো কিন্তু একেবারে পারফেক্ট। যেমন খেতে তেমনি দেখতে, তেমন কিছু লাগেও না। সামান্য একটু সস এলে দেখবেন এই পকোড়াগুলো খাওয়া হয়ে যাচ্ছে, কিংবা গরম গরম চায়ের সাথে দারুণ লাগবে খেতে। একটা পকোড়া এখান থেকে আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। মুচমুচে সুজির পকোড়া এভাবে একবার বানিয়ে খেলে বাচ্চা থেকে বড় কেউ দেখবেন বাইরে থেকে আর চপ সিঙ্গারা কিনে খাওয়ার বায়না করছে না। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।